যিনি এই ফরিদপুরের মানুষের কাছে শুধু নয়, সারা বাংলাদেশে অত্যন্ত সুপরিচিত এবং প্রশংসিত, যিনি সেই 83-84 সালে যে আমাদের মান্নান নানুর যে কমিটি ছাত্রলীগের ছিল, সেই কমিটিতে একসঙ্গে আমার কাজ করার সৌভাগ্য ওনার সঙ্গে হয়েছিল। আমি কেন্দ্রীয় কমিটিতে ছিলাম, আমাদের রহমান ভাই তখন যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। এরপরে তিনি ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসাবে নেতৃত্ব দিয়েছেন, ছাত্রলীগকে সংগঠিত করেছেন। বঙ্গবন্ধুর অবর্তমানে বঙ্গবন্ধু হত্যার প্রতিশোধের আমরা ব্যাকুল ছিলাম। সে অবস্থায় রহমান ভাইয়ের ভূমিকা ছিল অত্যন্ত বলিষ্ঠ। এবং এরপরে যাকে মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন সময়ে বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন নেতৃত্ব দিয়েছেন এবং বাংলাদেশ আওয়ামী লীগের নীতি নির্ধারণী ফোরাম বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য হিসাবে যাকে নির্বাচিত করে তিনি আবার প্রমাণ দিয়েছেন যে রহমান ভাই অত্যন্ত বলিষ্ঠ মানুষ, বলিষ্ঠ নেতা, সংগঠক। এবং এরপরে তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর দায়িত্ব তাকে দিয়েছেন এবং আমরা ইনশাআল্লাহ এই ক্ষেত্রেও আমরা তার সফলতা আমরা দেখতে পাবো খুব শীঘ্রই। আজকে আমাদের মাননীয় প্রধান অতিথি এই অনুষ্ঠানে এসে এই অনুষ্ঠানকে একটি ভিন্ন মাত্রা যোগ করেছেন আমাদের প্রধান অতিথি, প্রিয় মানুষ, জননেতা জনাব আব্দুর রহমান এমপি। আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি স্বাধীনতা চিকিৎসক পরিষদের সংগ্রামী মহাসচিব, বাংলাদেশের একজন বিশিষ্ট কার্ডিয়াক সার্জন, যিনি ছাত্র জীবন থেকে শুরু করে অদ্যাবধি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকদের সংগঠিত করার কাজে ব্যস্ত ছিলেন, এখন আছেন আরও খুব বড় পরিসরে। এবং সম্প্রতি আমাদের কাজের স্বীকৃতি স্বরূপ বলুন, আমাদের ইচ্ছা বহিঃপ্রকাশ হিসাবে সেটার প্রতি সম্মান দেখিয়ে বলুন, যাকে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক চিকিৎসা শিক্ষা হিসাবে আমাদের মাননীয় মন্ত্রী জনাব ডক্টর সামন্তলাল সেন তাকে নিয়োগ দিয়েছেন। আমাদের সেই সংগ্রামী নেতা অধ্যাপক ডক্টর কামরুল হাসান মিলন। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি, সাধারণ সম্পাদক এবং উপস্থিত আছেন এখন বাংলাদেশ আওয়ামী লীগ ফরিদপুর জেলা শাখার সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ জাতীয় সংসদের সম্মানিত সংসদ সদস্য মিসেস ঝর্ণা হাসান। এই অনুষ্ঠানে বক্তব্য রেখেছেন স্বাধীনতা চিকিৎসক ফরিদপুর জেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক, যারা দুর্দিনে ফরিদপুরের চিকিৎসকদের সংগঠিত করেছেন, অধ্যাপক ডাক্তার আসম জাহাঙ্গীর চৌধুরী টিটু, যিনি ফরিদপুর মেডিকেল কলেজের প্রিন্সিপাল ছিলেন। এবং এখানে উপস্থিত আছেন ফরিদপুরের অন্যান্য নেতৃবৃন্দ, আমাদের কেন্দ্রীয় কমিটির অনেক সদস্য, সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, যুগ্ম সঞ্চালক সম্পাদক সবাই এসেছেন। প্রায় 30 জনের একটি বহর আমরা এসেছি, স্বাধীনতা চিকিৎসক পরিষদের কেন্দ্রীয় নেতা, যাদের অনেক কাজ আছে, তারপরও এই সম্মেলনকে একটা মাহাত্ম দেওয়ার জন্য তারা এখানে এসেছেন। আমি আশা করি আপনারা সেটা উপলব্ধি করতে পারছেন। প্রিয় সাথী বন্ধুরা, আজকে রাজবাড়ী এবং শরীয়তপুরের নেতৃবৃন্দ এখানে আছেন। আমি আমার বক্তব্যের শুরুতেই গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, আমাদের মহান নেতা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যিনি তার 55 বছরের জীবনে অত্যন্ত মূল্যবান 13টি বছর পাকিস্তানি শাসন শোষণের বিরুদ্ধে বাঙালিদের অধিকারের জন্য সংগ্রাম করতে গিয়ে ওই পাকিস্তানের 23 বছরের শাসন আমলের 13টি বছরই কাটিয়েছেন কারো অভ্যন্তরে। আমি পরম শ্রদ্ধা ভরে আমাদের জাতির জনককে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে প্রতি শ্রদ্ধা ভরে স্মরণ করছি। 1975 সনের
15 আগস্টের কালো রাত্রিতে নিহত জাতির জনকের সহধর্মিণী বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব সহ বঙ্গবন্ধুর 2 মুক্তিযোদ্ধা সন্তান শহীদ শেখ কামাল, শহীদ শেখ জামাল, 10 বছরের শিশুপুত্র শহীদ শেখ রাসেল সহ বঙ্গবন্ধুর ভাই, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর বৃন্দ, বঙ্গবন্ধুর আত্মীয়, বঙ্গবন্ধুর মন্ত্রিসভা সদস্যবৃন্দ, যুবলীগের চেয়ারম্যান সহ যারা নিহত হয়েছিলেন সকলকে গভীর শ্রদ্ধা আমরা স্মরণ করছি। সেই ঘটনার পরম্পরায় 1975-এর 3রা নভেম্বর ইতিহাসের জঘন্যতম আরেকটি কালো অধ্যায়, তারা অভ্যন্তরে নিহত আমাদের জাতীয় 4 নেতাকে গভীর শ্রদ্ধা আমরা স্মরণ করছি, যারা বঙ্গবন্ধুর অবর্তমানে দীর্ঘ 9 মাস মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন, আমাদের দ্রুত বিজয় অর্জন করতে সহায়তা করেছেন। সেই জাতীয় 4 নেতাকে গভীর শ্রদ্ধা আমরা স্মরণ করছি মুক্তিযুদ্ধের 30 লাখ শহীদকে, 2 লক্ষ মা বোনকে যারা সম্ভ্রম হারিয়েছিল সে পাকিস্তানি আলাদার বাহিনী এবং তাদের দোষরদের হাতে। স্মরণ করছি করোনাকালে নিহত, করোনাকালে যারা আত্মাহুতি দিয়েছেন আমাদের চিকিৎসক, 200-এরও অধিক চিকিৎসক যারা জীবনকে বাজি রেখে এই মানুষের জন্য, মানুষের সেবা করতে এগিয়ে এসেছিলেন, রোগীদের সেবা দিয়েছেন, তাদের সেই 200-এরও অধিক চিকিৎসক নার্সকে আমি খুবই শ্রদ্ধা করে স্মরণ করছি। প্রিয় সাথী বন্ধুরা, আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। এখানে আমরা ঢাকা থেকেই পূর্বের মতো কমিটি দিয়ে দিতে পারতাম, কিন্তু আমরা নিজেরা এসেছি আপনাদের কাছে। এসেছি এই জন্য যে রাজনৈতিকভাবে আমাদের কিছু বক্তব্য থাকবে, আমাদের সংগঠিত হতে হবে এবং আপনাদের মাধ্যমে আমরা এখানে সবাইকে নিয়ে কমিটি দেবো। আমরা ইতিমধ্যে আপনারা শুনেছেন প্রায় 45টি কমিটি আমরা করেছি। 1.5 বছরের মধ্যে এর মধ্যে নির্বাচন, জাতীয় নির্বাচন হয়েছে। আমরা ঘুরে বেড়াচ্ছি, সমস্ত জায়গায় আমরা কাজ করছি, সম্মেলন করে যাচ্ছি। 20 বছর, কোনোটা 22 বছর এই সম্মেলন হয় না। স্বাধীনতা চিকিৎসক পরিষদ আগের মতো সেই অবস্থানে নেই। আমাদের নেত্রী আমাদের দায়িত্ব দিয়েছেন 2022 সালের 25শে নভেম্বরের সম্মেলনের মাধ্যমে। এরপরে আমরা থেমে নেই। স্বাধীনতা চিকিৎসক পরিষদ অনেক ব্যতিক্রম ধর্মী কর্মসূচি হাতে নিয়েছে, যেটা আপনারা লক্ষ্য করেছেন। আমরা একটি আন্তর্জাতিক সেমিনার আয়োজন করেছিলাম গত বছর 19শে জুন। সেটা সংগঠিত হয়েছিল আমেরিকা, ইউকে, যুক্তরাজ্য এবং জাপানের বিশেষজ্ঞদের নিয়ে আমরা সম্মেলনটি করি। সেখানে বৈজ্ঞানিক অধিবেশন আমরা করেছি, ওয়ার্কশপ করেছি এই জন্যই যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের চিকিৎসকদের বলেছেন যে গবেষণা করার জন্য। আমাদের চিকিৎসকরা গবেষণা করেন, এটি সত্য। আমাদের এখানে অনেক অধ্যাপক বৃন্দ আছেন, শিক্ষকরা আছেন, অনেক গবেষণা হয়। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী গত 2 বছর ধরে একটি কথাই বারবার বলছেন। কেন বলছেন? এটি নতুন কিছু নয়। তিনি যেটি বোঝাতে চাইছেন সেটি নতুন। সেটি হচ্ছে ক্লিনিক্যাল মেডিসিনের ফান্ডামেন্টাল রিসার্চ। ফান্ডামেন্টাল রিসার্চ মৌলিক গবেষণা, যেটা হচ্ছে ড্রাগ ডিসকভারি, ভ্যাকসিন ডিসকভারি, ডিজিজ প্রসেস আবিষ্কার। এগুলো হচ্ছে মৌলিক গবেষণা বিষয়, যেটি আমাদের এখানে হয় না, সেই ক্ষেত্রেও সেখানে প্রস্তুত নয়। সেজন্য তিনি এটি করছেন। আমরা সেটা উপলব্ধি করে দায়িত্বপ্রাপ্ত হওয়ার পর আমরা সেটা উদ্যোগ গ্রহণ করেছিলাম। আমরা একটা আই ওপেনার প্রোগ্রাম করেছি। আমাদের কাজ কিন্তু এরপরে আর বেশি দূরে এগোতে পারে না, অনেক ফিনান্সিয়াল ইনভলভমেন্ট সেখানে আছে। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে যত টাকা লাগে সেখানে তিনি দেবেন এবং তিনি প্রতিশ্রুতিবদ্ধ। আমরা অত্যন্ত সন্তুষ্ট। ইতিমধ্যেই আমাদের ডাক্তার সামন্তলাল সাহেব মাননীয় মন্ত্রীকে তিনি বলেছেন এই বিষয়ে পজিটিভ স্টেপস নেওয়ার জন্য, এবং সেটি ইতিমধ্যে শুরু হয়েছে। গতকাল একটি মিটিং হয়েছে ব্রাউন ইউনিভার্সিটি ইউএসএর সঙ্গে আমাদের একটি কোলাবোরেশন হচ্ছে, যার মাধ্যমে এই চিকিৎসকরা সেখানে গিয়ে ট্রেনিং করতে পারবে। ফিজিশিয়ান সায়েন্টিস্ট হওয়ার জন্য যেটুকু দরকার, যে ট্রেনিং দরকার সেটুকু তারা করতে পারবে, এবং আমাদের এখানে প্রযুক্তি থেকে তারা নিয়ে আসবে, যন্ত্রপাতি নিয়ে আসবে। সেভাবে আমাদের এখানে ভ্যাকসিন ডিসকভারি এবং ড্রাগ ডিসকভারির মতো বিশাল বিশাল কর্মযজ্ঞ এখানে অনুষ্ঠিত হবে। আমাদের পাশের দেশ ভারত, তারা সেটি করছে, কিন্তু আমরা সেটি করতে পারছি না। মাননীয় প্রধানমন্ত্রী সেদিকে নির্দেশ দিচ্ছেন। হয়তো অনেকে হয়তো মনে কষ্ট পেতে পারেন যে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন চিকিৎসকরা শুধুমাত্র প্র্যাকটিস করেন, তারা গবেষণা করেন না।
আমি আশা করি আমার এই বক্তব্যের মাধ্যমে আপনাদেরকে আমি ক্লিয়ার করতে পেরেছি যে মাননীয় প্রধানমন্ত্রী কী চাচ্ছেন। সুতরাং আমি মনে করি যে যেখানেই আছে আমরা সেখানে আমাদেরকে আত্মনিয়োগ করতে হবে এই বিষয়ে। প্রিয় সাথী বন্ধুরা, আমরা এর মধ্যে আরেকটি কাজ আমরা হাতে নিয়েছি, সেটি হচ্ছে সিপিআর প্রদান করা। সাধারণ মানুষের মধ্যে সিপিআর কার্ডিওপালমোনারি রিসাসিটেশন, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা সাধারণ মানুষ জানলে তারা যদি তাদের পাশে যদি কেউ যদি এই ধরনের হার্ট অ্যাটাক, সাডেন হার্ট অ্যাটাকে যদি তারা কোনো রোগীকে পায়, হার্টের কার্ডিয়াক অ্যারেস্ট যদি হয়ে যায়, তাহলে তাৎক্ষণিক সেটি যদি তারা করে, তাহলে সেখানে তাকে ফিরিয়ে আনা সম্ভব, বাঁচিয়ে তোলা সম্ভব। এরকম ধরনের 15,000 থেকে 20,000 লোককে আমরা মৃত্যুর পথ থেকে ফিরিয়ে আনতে পারবো। সেজন্য আমরা সেই উদ্যোগ আমরা গ্রহণ করেছি সাধারণ মানুষের মধ্যে এই সিপিআর প্রশিক্ষণ দেওয়া, যেটা উন্নত বিশ্বে সবাই সেখানে সেই সিপিআর প্রশিক্ষণ তারা দিতে পারছে। আমরা সেটা চালু করেছি। আমরা বসুন্ধরা সিটি শপিং মলে সেটি মাননীয় মন্ত্রীর উপস্থিতিতে আমরা সেটা উদ্বোধন করেছি, এবং সারা বাংলাদেশে আমাদের ব্রাঞ্চগুলো সেভাবে সে উদ্যোগ গ্রহণ করে সাধারণ মানুষকে এটা উদ্বুদ্ধ করবে এবং তাদেরকে ট্রেনিং দেবে। প্রিয় বন্ধুরা আমার, আজকে স্বাধীনতা চিকিৎসক পরিষদ শুধু রাজপথে স্লোগান দেওয়ার জন্য বা একটি সভা সমাবেশ করার জন্য স্বাধীনতা চিকিৎসক পরিষদ গঠিত হয়নি। 1993 সালে সেই 24শে ডিসেম্বর আজকের মাননীয় প্রধানমন্ত্রী তৎকালীন বিরোধী দলের নেত্রী তিনি সেই স্বাধীনতা চিকিৎসক পরিষদের গোড়াপত্তন করেছিলেন, উদ্বোধন করেছিলেন এমন একটি সম্মেলনে যেখানে সাহসী চিকিৎসকরা দাঁড়িয়েছিল সেই বিএনপি দেয়াদের অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে তারা সংগঠিত হওয়ার জন্য সেই প্রত্যয় নিয়ে তারা সেই ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে গিয়েছিল। মাননীয় প্রধানমন্ত্রী এবং তৎকালীন বিরোধী দলের নেত্রী আমাদের সাহস জুগিয়েছিলেন। আমরা তারপরে আজকে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় এখানে আছেন, রহমান ভাই এখানে আছেন, আমরা এরপরে 94 সালে যে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন নির্বাচন হয়, সেই নির্বাচনে বিএনপি ক্ষমতা থাকা অবস্থায়ও 2/3 আমরা আসলে বিএনপি নির্বাচন আমরা জিতেছিলাম। এবং তার ফলশ্রুতিতে আজকে আমি বলতে চাই যে বাংলাদেশের একটা ইতিহাস চেঞ্জ করার পরিবর্তনে আমরা ছিলাম, সেখানে আমরা সে উদ্যোগ নিয়েছিলাম। 1996 সালে যখন দেখেছি ওই বেগম খালেদা জিয়া 15 ফেব্রুয়ারি একটা নির্বাচন করে যখন বাংলাদেশে সে শাসনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেছিল, তখন আমরা দাঁড়িয়েছিলাম, পেশাজীবীদেরকে আমরা সংগঠিত করেছিলাম, ওই চিকিৎসকদের পক্ষ থেকে আমরা উদ্যোগ নিয়েছিলাম। আমি ব্যক্তিগতভাবে বিএমএ দপ্তর সম্পাদক ছিলাম এবং স্বাধীনতা চিকিৎসক পরিষদের সাংগঠনিক সম্পাদক ছিলাম। আমি উদ্যোগ নিয়ে সেখানে আমাদের নেতৃবৃন্দকে দিয়ে আমরা সেটি সমস্ত পেশাজীবী সংগঠিত করে সম্মিলিত পেশাজীবী সমন্বয় করেছিলাম। ওই বিএনপি খালেদা জিয়ার দুঃশাসনের বিরুদ্ধে দাঁড়িয়ে জনতার মঞ্চ মাননীয় প্রধানমন্ত্রীকে বলে আমরা জনতার মঞ্চ প্রতিষ্ঠা করেছিলাম। এবং আপনারা জানেন সেই জনতার মঞ্চ প্রতিষ্ঠার 9 দিনের মাথায় বেগম খালেদা জিয়াকে পদত্যাগ করে চলে যেতে হয়েছিল, আর যার ফলে ইতিহাস সৃষ্টি হয়েছিল বাংলাদেশে। 1996 সালের 12 জনের নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা বিপুল ম্যান্ডেট নিয়ে বাংলাদেশের সরকার গঠন করে। এরপরে শুরু হয়েছিল বাংলাদেশের সত্যিকারের উন্নয়ন। স্বাস্থ্য ব্যবস্থার কথা যদি আমি বলি, অনেকে হয়তো পর্যালোচনা করেন না আজকে স্বাস্থ্য ব্যবস্থা কেন এই ধরনের উন্নতি দেখা যাচ্ছে। ওই সাহসী নেত্রী সেদিন সাহস করে একটি পদক্ষেপ নিয়েছিলেন, HPSP হেলথ অ্যান্ড পপুলেশন সেক্টর প্রোগ্রাম। 15,000 কোটি টাকা সেদিন বরাদ্দ ছিল 5 বছরের জন্য। ওই কর্মসূচিতে প্রতি বছর মাত্র 3,000 কোটি টাকা, এখনকার হিসাবে সেটি মাত্রই মনে হবে, কিন্তু তখন জাতীয় বাজেটের পরিমাণ ছিল 29,000 কোটি টাকা মাত্র। তার 10% বেশি তিনি দিয়েছিলেন এবং এরপরেও আরো কিছু দিয়েছিলেন, যেটা প্রায় 14% মতো স্বাস্থ্য খাতে তিনি বরাদ্দ করেছিলেন, যেটি এখন মাত্র 5%। আপনারা সকলে জানেন ওই 14% দেওয়ার কারণে স্বাস্থ্য খাতের মোড় ঘুরিয়ে দিয়েছে। সেক্টর প্রোগ্রাম সেখানে শুরু হয়েছে, সমন্বিতভাবে কর্মসূচি নেওয়া হয়েছে। আজকে স্বাস্থ্য ব্যবস্থার আজকে এই অবস্থা। অনেকে হয়তো ভাবেন যে গড়াই বেড়েছে, 73 বছরের উপরে চলে গিয়েছে। এটি এমনি হয়নি। মাতৃমৃত্যু হার কমেছে, শিশু মৃত্যু হার কমেছে। এদেশে অনেককে অনেক কম বয়সে তাকে চলে যেতে হয়েছে পৃথিবী ছেড়ে। কিন্তু আজকে হৃদরোগের চিকিৎসা হচ্ছে। যেই রোগী আজকে ভারতে যেতে হতো, যেই রোগীকে সিঙ্গাপুরে যেতে হতো টাকা দিয়ে, টাকা থাকলে মালয়েশিয়া যেতে হতো, সেই রোগী আজকে বাংলাদেশে চিকিৎসা হচ্ছে। বাইপাস সার্জারি হচ্ছে, স্ট্যান্ডিং হচ্ছে, কিডনি চিকিৎসা হচ্ছে, ব্রেনের চিকিৎসা হচ্ছে। কোন দিকে আমরা উন্নতি করি নাই? এই সমস্ত কিছুই
জননেত্রী শেখ হাসিনার শাসনামলী হয়েছে। 2001 সালে সমস্ত কিছু লণ্ডভণ্ড করে দেওয়া হয়েছিল। ওই ড্যাবের নেতৃত্বে, ডক্টর জাহিরের নেতৃত্বে পরীক্ষাগুলো এমনভাবে করা হয়েছে যাতে তাদের লোকরা চান্স পায় দুর্নীতির আশ্রয় নিয়ে। আপনারা নিশ্চয় জানেন, পরীক্ষা দিয়েছে, এক সাবজেক্টে পাস করা নাই, অন্য সাবজেক্টে পোস্ট গ্রাজুয়েশন ভর্তি করা হয়েছে। পোস্ট গ্রাজুয়েশনকে ধ্বংস করে দিয়েছে ওই ড্যাবের ডক্টর জাহির। কিন্তু আমরা, আপনারা স্বীকার করবেন, 2009 সালের পরে আবার যখন জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসলেন, কি শৃঙ্খলা ফিরিয়ে এনেছেন চিকিৎসা ক্ষেত্রে বলুন। আজকে মেডিকেল ভর্তি পরীক্ষা কেউ বলতে পারবেন কোন ধরনের দুর্নীতি হয়? গত 2016 সাল থেকে কেউ বলতে পারবেন না প্রশ্নপত্র কোনো আউট হয়। এইটিও জননেত্রী শেখ হাসিনা সফল। আজকে বলতে পারেন মেডিকেলে ভর্তি পরীক্ষা সবচেয়ে স্বচ্ছ একটি পরীক্ষা বাংলাদেশের, যেটি মডেল আকারে আজকে দাঁড়িয়েছে। সুতরাং আজকে জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে প্রত্যেকটি সেক্টরে উন্নয়ন ঘটিয়েছে। সমস্ত সেক্টরের কথাগুলো এখানে বললে অনেক কথা বলা হবে, আমাদের রহমান ভাই বক্তব্য দেবেন, আমরা শুনব। প্রিয় বন্ধুরা আমার, একটি কথা আমি বলছি, সেটি হচ্ছে যে স্বাধীনতা চিকিৎসা পরিষদ দীর্ঘদিন ধরে সাফার করেছে। আমাদের মন্ত্রণালয় আমাদের বিরূপ অবস্থান ছিল, কিন্তু আপনাদের কাছে আমি স্পষ্টভাবে আজকে জানাতে চাই, আজকে মন্ত্রণালয় চিকিৎসক বান্ধব হিসেবে দাঁড়ানোর চেষ্টা করছে। আজকে আমাদের কামরুল বলেছে যে আমরা দীর্ঘদিন ধরে 6 বছর ধরে চেষ্টা করছি ওই চিকিৎসক সুরক্ষা আইন করার জন্য, চিকিৎসকদের কর্মস্থলকে নিরাপদ করার জন্য, যাতে করে ওই হুলিগানসরা আমাদের চিকিৎসকের উপর অযাচিতভাবে আক্রমণ না করে, তাদেরকে আঘাত না করে। আজকে সেই জন্য 6 বছর চেষ্টা করে যাচ্ছে। ওই আমলাতান্ত্রিক জটিলতা আমাদেরকে এমন একটি অবস্থায় নিয়ে গিয়েছে যে আমরা সফল কাম হতে পারিনি। আমরা অনেক কিছু করেছি, এগিয়েছি অনেক। আশা করছি মাননীয় মন্ত্রী ডক্টর সামন্তলাল সেটা আমাদেরকে বলেছেন, আমরাও কাজ করেছি, লেটেস্ট একটা মিটিংও করেছি। আমি আশা করছি খুব শীঘ্রই তিনি সেটা সংসদে নিয়ে যেতে সক্ষম হবেন এবং আমরা একটি পরিপূর্ণ আইন পাবো, যার মাধ্যমে বাংলাদেশের এই চিকিৎসা প্রতিষ্ঠানগুলোতে একটি নৈরাজ্যকর যে পরিস্থিতি মাঝে মধ্যে আমরা দেখতে পাই, ওই রুগীদের আত্মীয় স্বজন পরিচিত তারা কেউ এসে হামলা করছেন, চিকিৎসককে ভাঙচুর করছেন প্রতিষ্ঠানকে, সেই জায়গার থেকে যাতে আমরা রক্ষা পাই, একটা সুন্দর পরিবার যাতে গড়ে উঠে, যেখানে চিকিৎসা ব্যবস্থা আরও সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারে, আমরা সকলে পারি, আমরা সেই জায়গায় এগিয়ে যাচ্ছি। প্রিয় সাথী বন্ধুরা, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। আজকে একটি কথা আপনাদেরকে বলতে চাই, সেটি হচ্ছে যে মাননীয় মন্ত্রী, আমি বিশ্বাস করি যে আজকে তিনি আমাদের চিকিৎসক বান্ধব। তিনি দেখেছেন চিকিৎসকদের বঞ্চনা, চিকিৎসকদের সমস্ত ধরনের বঞ্চনা তিনি দূরীভূত করবেন বলে আমি বিশ্বাস করি। আমার দুঃখ লাগে, হয়তো অনেকে জানেন যে আজকে পোস্ট গ্রাজুয়েশন MD/MS যারা করেন, তারা 1 বছর তাদেরকে ডিস্ট্রিক্টে তাদের সার্ভিস দিতে হবে, সেবা দিতে হবে, তাদেরকে সেখানে ট্রেনিং করতে হবে। কিন্তু আমরা সকলেই জানি MD/MS কিন্তু চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া অন্য জায়গায় করা খুব ডিফিকাল্ট। প্রফেসর লাগবে, অ্যাসোসিয়েট প্রফেসর লাগবে, ওখানে তো শুধুমাত্র ট্রেনিং হবে, একটা সিনিয়র কনসালটেন্ট হতে থাকবে, কিন্তু সেই ট্রেনিং কিন্তু পরিপূর্ণ হবে না। কারণ আমরা জানি MD/MS কোর্সে শুধু ট্রেনিং হয় না, তার সঙ্গে পড়াশোনা করতে হয়। কিন্তু সেইটা কেন সৃষ্টি হয়েছে? আমাদের 6000 পদ খালি। এই 6000 পদের হিসাব যদি তারা জানতো, তাহলে আজকে তারা এই অবস্থা সৃষ্টি করতো না। এই 6000-এর মধ্যে 2000 পদের জন্য অ্যাপ্লিকেশন আহ্বান করা হয়েছে, প্রিলিমিনারি হয়েছে, পরীক্ষা হয়েছে। এই 2000-এর নিয়োগ দিতে গেলে আরো 4 বছর লাগবে। আমি গতকাল বলেছি, মাননীয় মন্ত্রী এবং স্বাস্থ্য সচিবকে বলেছি যে আপনারা বিকল্প চিন্তা করুন। ওই 6000-2000 আপনারা করেছেন, সেটা ঠিকই আছে, 46 যে BCS সেটা ঠিকই আছে, করুন। কিন্তু আরো 2000 মিনিমাম আপনারা বিশেষ BCS-এর মাধ্যমে নিয়োগের ব্যবস্থা করুন, যাতে 1 বছরের মধ্যে আমাদের চিকিৎসক অনেকেই বেকার আছেন, তারা যাতে তাদের কাজের সন্ধান পায়, নিয়োগ পায় এবং স্বাস্থ্য সেবাটা তারা দিতে পারে, সেখানে জনগণ স্বাস্থ্যসেবা পায়। আজকে আমি স্বীকার করি যে জেলাতে কম আছে, থানায় কম আছে, উপজেলায় কম আছে চিকিৎসক, কিন্তু আপনাদের ভাবতে হবে পোস্ট খালি রেখে আপনি বিকল্প চিন্তা করার সুযোগ নেই। মাননীয় প্রধানমন্ত্রীকে আপনারা জানাননি সত্যিকারের চিত্রটি, আর যার কারণে আজকে এই অবস্থা হয়েছে। আমি বিশ্বাস করি যে খুব শীঘ্রই এই সমস্ত বিষয়ে
পজিটিভ কিছু চিন্তা ভাবনা হবে। আমাদের চিকিৎসকরা প্রমোশন পান না, প্রমোশন পান ওই জামাত শিবির, ওই রাজাকার এবং বিএনপির লোকেরা। এই অবস্থা চলতে দেওয়া হবে না। আমি বলেছি স্বাধীনতা চিকিৎসক পরিষদ এই সরকারের অংশ, এই মন্ত্রণালয়ে আমাদের কথা বলার ক্ষমতা আছে, অধিকার আছে। সুতরাং সেভাবে আমাদের কথা শুনতে হবে। আমরা অ্যাডভাইস করবো, আমাদের অ্যাডভাইসগুলো ভালো হলে অবশ্যই আপনারা দিতে হবে। স্বাধীনতা চিকিৎসক পরিষদ অবশ্যই একটি পরিবর্তিত রূপে সংগঠন হিসেবে দাঁড়িয়েছে। ইতিমধ্যে আমরা মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে অত্যন্ত ভালোভাবে বলেছেন, সুন্দরভাবে বলেছেন যে আমাদের কাজের প্রচেষ্টা করেছেন, যেটা আমি এক্সপেক্টই করি নাই। কিন্তু আমাকে একদিন বলেছেন আমাদেরকে, তোমরা তো ভালো কাজ করছো। এটি আমাদের জন্য অনেক কাজ, অনেক কিছু আপনারা জানেন, অনেক সময় লাগবে। আমরা কি করেছি এর মধ্যে, যেটা মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে আমরা সক্ষম হয়েছি। প্রিয় সাথী বন্ধুরা, আসুন আজকে একটা সুন্দর সম্মেলনের মাধ্যমে এই স্বাধীনতা চিকিৎসক পরিষদ জেলা শাখাকে আমরা একটি সক্রিয় সংগঠন হিসেবে দাঁড় করাই, সুন্দর সংগঠন হিসেবে দাঁড় করাই, যেখানে মানুষের ভালোবাসা আপনারা অর্জন করতে পারবেন। আমার তো খারাপ লেগেছে যেখানে আমাদের স্বামী ভাই আমাদের বলেছেন যে হসপিটালে নাকি যাওয়া যায় না। কয়েকদিন পূর্বে গত শনিবার মাননীয় মন্ত্রীর সঙ্গে আমরা গোপালগঞ্জ টুঙ্গি বাড়ি গিয়েছিলাম। কি দুঃখ! আমার বঙ্গবন্ধু জাতির জনক যেখানে শুয়ে আছে সেখানে আমাকে এই অবস্থা দেখতে হলো। আমি বলেছি ডিজি মহোদয়কে, আমি সচিবকে বলেছি, কেন এই ধরনের অবস্থা আমাদের দেখতে হবে, যেখানে বঙ্গবন্ধুর জায়গা। ফরিদপুরকে কেন দেখতে হবে যে হসপিটালে যাওয়া যায় না? আজকে ডাইরেক্টর সাথে বলতে হবে কেন যাওয়া যাবে না সেখানে, কেন চিকিৎসক থাকবে না? 2.5-3 ঘন্টা ঢাকা থেকে চলে আসা যায়। এই অবস্থা 10 বছর আগের কথা বলতে চলবে না যে এখানে পোস্টিং দেওয়ার পোস্টিং থাকে না। আমি সচিবকে বলেছি, দেখান যাকে পোস্টিং দিয়েছেন যে চলে গিয়েছেন, যে থাকেনি। আমরা স্পষ্ট দেখতে চাই। পরিস্থিতির পরিবর্তন ঘটাতে হবে। আজকে মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করেছেন, রোডঘাট তৈরি করেছেন, এই কথা বলার অপেক্ষা রাখে না। 24 ঘন্টা বিদ্যুতের ব্যবস্থা করেছেন, কোনো সুযোগ নেই এ কথা বলার যে ঢাকার বাইরে কেউ যাবেন না। সুতরাং আমাদেরকে ঠিক হতে হবে। আমরা যাতে রোগীদেরকে সব ভালোভাবে সেবা দিতে পারি, সেই মানুষকে আমাদের তৈরি করতে হবে। আপনাদের কাছে অনুরোধ করবো, কোড অফ প্রফেশনাল কন্ডাক্ট যেটা বিএমপিসি প্রণয়ন করেছে, সেগুলোর দিকে আপনারা খেয়াল রাখবেন, সেখানে পড়বেন এবং সেখান থেকে আপনারা কিছু রপ্ত করার চেষ্টা করবেন, যাতে করে রুগীকে কীভাবে আপনাদের দেখতে হবে। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আসুন সেকেন্ড সেশনে আমরা কমিটি যেভাবে হয় সেগুলো আমরা সেখানে ক্লিয়ার করব এবং সেখানে আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ। এই অঞ্চলে যে 3টি সংগঠন আমাদের 3টি শাখার আছে, সম্মেলন হচ্ছে, এই সম্মেলন সফলতা অর্জন করবে। আমি আব্দুর রহমান ভাইকে অত্যন্ত ধন্যবাদ জানাবো। দীর্ঘক্ষণ ধরে তিনি আমাদের এখানে থেকে তিনি এই বক্তব্য শুনেছেন এবং অনেক ধৈর্যের পরিচয় দিয়েছেন। আপনাকে অশেষ ধন্যবাদ এই সম্মেলনকে মাহাত্ম্য প্রদান করার জন্য। আমরা সকলে ভালো থাকি, সুস্থ থাকি, জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বঙ্গরত্ন শেখ হাসিনা।